অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11 অধ্যায়ের 174 পৃষ্ঠার 18 নম্বর অঙ্কটি গতদিন আমি সমাধা করে দিয়েছিলাম। আজ আমি 19 নম্বর অঙ্কটি সমাধা করে দেব। দেখো, 19 নম্বর অঙ্কটি কিন্তু আমাদের বহুমুখী অঙ্ক, অর্থাৎ এখানে আমাদের 50 জন ছাত্রীর গণিতের নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, সাথে গণসংখ্যাও দেওয়া আছে। এখানে ক নাম্বারে বলছে মধ্যক নির্ণয় করো, খতে বলছে গড় নির্ণয় করো, আর গতে বলছে প্রদত্ত উপাত্তের পাই চিত্র অঙ্কন করো। আমি কিন্তু যেটা তোমাদেরকে বলছিলাম যে এই সমস্ত অঙ্কে সাধারণত 2-3টি অপশন একসঙ্গে দিয়ে দেয়। আর সেই 2-3টি অপশনের মধ্যে যেমন এখানে কিন্তু অলরেডি 3টি অপশন দিয়ে দিছে। আমরা গড়, মধ্যক, প্রচুরক 3টি শিখাইছি, পাই চিত্র শিখাইছি, 4টে জিনিস শিখাইছি, তাই না? এছাড়া আরেকটি শিখাইছি ক্রমযোজিত গণসংখ্যা, এটাও শেখানো হয়েছে। তাহলে সেই 4টি পর্যন্ত মোট শেখানো হয়েছে। গড়, মধ্যক, প্রচুরক, পাই চিত্র আর একটা ক্রমযোজিত গণসংখ্যা, 5টা শেখানো হয়েছে। সেই 5টার মধ্যে এখানে কিন্তু অলরেডি 3টে দিয়ে দিছে, মধ্যক, গড় এবং পাই চিত্র। একই অঙ্কে সাধারণত 3টি করে দিয়ে দেয়। এখন এই অঙ্কটা আজকে যদি তোমাদের সমাধা করে দেই, তাহলে পাই চিত্র, গড়, মধ্যক, প্রচুরক সম্পর্কে আর কোনো অঙ্ক এই বইতে আর বাকি থাকবে না, সবগুলি সমাধা করে দেওয়া হবে। এখন শুধুমাত্র বাকি থাকবে আর একটি জিনিস, সেটি হলো আয়তে লেখো। এই আয়তে লেখোটা আগামী ক্লাসে তোমাদের ধরবো। আজ পাই চিত্র টিত্র সব কিছু আজকে শেষ হয়ে যাবে, এই জন্য আগামী ক্লাস থেকে তোমাদের পাই চিত্র কি আয়ত লেখের অঙ্কগুলো ধরবো এবং সেগুলি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, সম্পন্ন করে দেবো। তা ঠিক আছে, এখন আমরা অঙ্কে চলে যাই সরাসরি। দেখো, ক নাম্বারে বলছে মধ্যক নির্ণয় করো। এখন আমাদের এখানে যে সংখ্যাটা অর্থাৎ নিবেশন সারণী দেওয়া আছে, এই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমরা জানি গণসংখ্যা যদি থাকে সেখান থেকে আমাদের প্রথম কাজ হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে তারপর আমাদের মধ্যকটা নির্ণয় করতে হয়। তাহলে ঠিক আছে, আমরা দেখি অঙ্কটাকে কীভাবে সমাধা করতে পারি। খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা সমাধা করার চেষ্টা করব। 19 নাম্বার বইয়ের 19-এর ক, 50 জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হতে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমত নিম্নে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের প্রথম কাজ হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। তাহলে আমাদের প্রাপ্ত নম্বর ষাট, 65, 70, 60, 65, 70, 75, 80, 85। আর গণসংখ্যাকে আমরা সাধারণত এফ দ্বারা সূচিত করি। তাহলে এফ কত কত দেওয়া আছে? 5, 8, 11, 5, 8, 11, 15, 8, 3। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে লাগবে কি? ক্রমযোজিত। এফ সি বলতে পারি আমরা এটাকে, ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভ। তাহলে এই 5-এর জায়গায় আমরা 5ই বসাবো। 5 আর 8 কত? আচ্ছা, বইটা রেখে নিই। দেখো, 5 আর 8 কত হয়? 8, 5, 13।
13-র সাথে 11 যোগ করলে 24, 24 আর 15 যোগ করলে 5 আর 4 9, 2 আর 1 3, 39, 39 আর 8 যোগ করলে 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। এই 47-এর সাথে 3 যোগ করলে হয় 50। তাহলে এখানে আমাদের n কত? 50। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্রীর সংখ্যা কতজন? 50 জন, অর্থাৎ জোড় সংখ্যা, তাই না? তাহলে এখানে আমরা লিখব যেহেতু মোট ছাত্রীর সংখ্যা বা n জোড় সংখ্যা, জোড়, সুতরাং মধ্যক হবে বা মধ্যক সমান সমান হবে, দরকার নাই। n/2 তম মান যোগ n/2 যোগ 1 তম মান। এখানে ভাগ 2 দিয়ে দিতে পারি, মধ্যক হবে দিয়েই দেই। মধ্যক হবে এততম মান এখানে এবং এততম মান এর গড়, ঠিক আছে? তাহলে এততম মান এবং এততম মানের গড় এইভাবে লিখতে পারি। আমি কিন্তু দুইভাবে দেখাইছিলাম, আমি এটা লেখার জন্য আমি একটু কাটাকাটি করব তোমাদের বোঝানোর জন্য দুইভাবে। তাহলে গড় মানে আমাদের n/2 তম, মানে 50-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 50-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। তাহলে 25তম মান, আর একটা হলো 25 যোগ 1 অর্থাৎ 26তম মান। তাহলে এই দুইটি মানের গড়, তার মানে কি 25তম মান আর 26তম মান দুইটা বের করে তাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে সেইভাবে আমরা দিতে পারি, অথবা আমি ফার্স্টে যেভাবে লিখতেছিলাম ঠিক ওভাবে দিলেও পারি, আমি দুইভাবে দেখাতে পারি, ঠিক আছে? তবে আমার মনে হয় একবারেই করে দেই। তাহলে এখানে আমরা একবারেই কীভাবে করব সেই জিনিসটা, তাহলে মধ্যক হবে না দিয়ে আমি এখানে লিখব এততম মান, তারপর যোগ এততম মান এর গড় আর দরকার নাই, ঠিক আছে? সুতরাং মধ্যক সমান সমান মধ্যক সমান সমান কত? n/2 তম মান। সুতরাংটা আমরা একটু নিচ বরাবর লিখি। সুতরাং মধ্যক সমান সমান n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে আমরা লিখব n মানে কত? 50, 50/2 তম মান যোগ এখানে কত? 50/2 যোগ 1 তম মান, তার নিচে হলো 2। আমার কিন্তু এখানে নিচে জায়গা নাই, আমি এটাকেই নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? সমান সমান এই 50-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 25, তাই না? 25তম মান যোগ 50-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25, 25-এর সাথে 1 যোগ করলে 26, তাহলে 26তম মান ভাগ 2। এখন দেখো এই অঙ্কটার মধ্যে আমাদের এই 25তম মানটা কোথায় আছে এটা আমার বের করাটা কিন্তু জরুরি। এখন এটাকে কিভাবে বের করব? আমার এই 25তম মান ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে? 25তম মান এই 24-এর মধ্যে কি 25তম মানটা আছে? নাই, এটা 39-এর মধ্যে আছে। তার মানে 25তম মানটা এই 24-এর পরে, অর্থাৎ 24 বরাবর যে 70 না, অর্থাৎ 70-এর পরের সংখ্যাটা অর্থাৎ 75, তাই না? তাহলে এই 25তম মান ক্রমযোজিত গণসংখ্যার কত এর মধ্যে? 39-এর মধ্যে বিদ্যমান, তাই না? তাহলে 39-এর মধ্যে বিদ্যমান, যেহেতু 39 বরাবর যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত? 75। তাহলে এখানে আমরা লিখব 75 যোগ 26তম মান। 26তম মানটাও কিন্তু আমাদের এই 39-এর মধ্যে, কারণ 24-এর পর থেকে অর্থাৎ 25তম মান থেকে শুরু করে 39তম পর্যন্ত, 25 থেকে 39 পর্যন্ত যতগুলো সংখ্যা, যতগুলো মান 25তম, 26তম, 27তম, 28তম, 29, 30 এরকম করে আমাদের 39তম পর্যন্ত সবগুলোই কি
75, অর্থাৎ আমাদের তাহলে 26তম মানটাও কত হবে এই বরাবর, অর্থাৎ 75। তাহলে 75 যোগ 75 ভাগ 2, তাহলে 75কে আর 75 যোগ করলে কত হয় 150 ভাগ 2 সমান সমান কত হয় 150কে 2 দ্বারা ভাগ দিলে ওই 75ই হবে। তাহলে উত্তর মধ্যক সমান সমান 75। শেষ, আমাদের একটা অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের প্রথমে ক নাম্বারে দেখো 19-এর কতে বলছে মধ্যক নির্ণয় করো, আমাদের মধ্যক নির্ণয়টা হয়ে গেল। আবার বলি মধ্যকটা, এখন আমি এখানে মধ্যক সমান সমান এই সূত্র প্রয়োগ করে এভাবে দিছি, অথবা আমি যদি বলতাম এততম এবং এততম মানের গড়, তাহলে আমরা বের করতাম 25তম মান করতো, তাহলে আমরা লিখব 25তম মান ক্রমজিত গণসংখ্যার 39-এর মধ্যে বিদ্যমান, যার বিপরীতে মানটি হলো 75। একইভাবে 26তম মানও হলো 75। সুতরাং মধ্যক হতো 75 যোগ 75 ভাগ 2, অর্থাৎ কত ওই 75ই হতো। তোমরা সেভাবেও দিতে পারতে, অথবা আমি এখানে যেভাবে করে দিলাম হুবহু এইভাবে দিয়ে দিতে পারো। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু কমপ্লিট। এটা আমি মুছে দিতে পারি। এবার এই অঙ্কটা মুছে দিই। এরপর দেখো আমাদের খ নাম্বারে কী বলছে সেটা আমি দেখে নিই একটু। খ নাম্বারে বলছে আমার প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। খ নাম্বারে বলছে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের যা যা দরকার সেই কাজটুকু করব। এখন আমি 19-এর খটা করি, এগুলি সব মুছে দিলাম। তোমরা এটা সবাই উঠে ফেলেছে, এবার আমি কিন্তু এটা মুছে দিলাম। তো মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। খ নাম্বারে দেখো আমি কিছু লেখা কমাই রাখলাম, কিন্তু আমি তো কমাই রাখতে পারলাম, তোমাদের কিন্তু কমানো যাবে না, তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে। এখন ক নাম্বারটা পুরাটাই উঠে ফেলছো, আমি মনে করো পুরাটাই মুছে ফেলছি। মুছে নিয়ে আমি আবার নতুন করে লিখলাম এটা। খতে 50 জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হতে নিম্নে গড় নির্ণয় করা হলো। আগেরটা ছিল কি মধ্যক নির্ণয় করছি, আর এখন গড় নির্ণয় করা হলো। এখন গড় নির্ণয় করার জন্য অঙ্কটাকে আবার এরকম উঠাবো, কিন্তু সেখানে আর ক্রমযোজিত গণসংখ্যা দরকার নাই। তাহলে এই প্রাপ্ত নম্বরকে আমরা কি করব এক্স বিবেচনা করব, আর গণসংখ্যা তো এইটা এফ, তাই না? তাহলে আমাদের এখন গড় নির্ণয় করার জন্য আমার দরকার সরাসরি পদ্ধতিতে করি এফ এক্স। তাহলে এফ আর এক্স এই দুইটাকে গুণ করব। তাহলে এই দুইটাকে গুণ করতে হলে আমার দরকার হলো এখন ক্যালকুলেটর দিয়ে আমরা এখন এগুলিকে গুণ করে ফেলব। দেখো তোমরা এগুলিকে ক্যালকুলেটর দিয়ে গুণ করবে। সেক্ষেত্রে আমি আমার ক্যালকুলেটর যেটা আছে আমি এটা দিয়ে, আমার তো এই ক্যালকুলেটর নাই, সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে আমি আনি নেই, আমি নর্মাল ক্যালকুলেটর আছে, নর্মাল ক্যালকুলেটর দিয়েই গুণ করে ফেলি। 60 আর 5 এই দুইটাকে গুণ করব। 60 গুণন 5 সমান সমান কত আসছে 300। এরপর 65 গুণন 8, 65 গুণন 8 520। 70 গুণন 11, 17 গুণন 77 10। 15 গুণন 75, 15 গুণন 75 1175। 8 8 64, 85 গুণন 3 255। এবার এই সবগুলোকে যোগ করব। তাহলে 255 যোগ 640 যোগ 1175 যোগ 770 যোগ 520 যোগ 300 সমান সমান 3660। তার মানে এখানে সামেশন অফ এফ এক্স সমান সমান 3660। এটা পেয়ে গেলাম আমরা সামেশন অফ এফ এক্স। ঠিক আছে, এখন আরেকবারই করে দেখি।
5 6 30, লাস্ট আরেকবার দেখি 65 গুণন 8 520, 7 গুণন 77, 75 গুণন 75 গুণন 15 1125। এখানে কিন্তু 75 গুণন 15 সমান 1125, 1125, 8 8 64, 85 গুণন 3 555, 555 যোগ 640 যোগ 1125 যোগ 770 যোগ 520 যোগ 300, হ্যাঁ 3610। তাহলে এখানে আমাদের এই দাঁড়ালো কত? 3610 সামেশন অফ এফ এক্সের মান। তাহলে সুতরাং গড়কে আমরা এক্স বার দ্বারা সূচিত করি। এক্স বার সমান সমান সামেশন অফ এফ এক্স ডিভাইড বাই এন। তাহলে সামেশন অফ এফ এক্সের মান 3610 ডিভাইড বাই এন এর মান কত? 50। এটাকে 50 দ্বারা ভাগ দিই, ভাগ 50 সমান সমান 72.2। এই তো, তাহলে আমাদের গড়টা বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে এখন আমরা উত্তর লিখবো। এখানে উত্তর নির্ণয় গড় এক্স বার সমান সমান 72.2। শেষ। আমাদের কিন্তু ক আর খ দুইটি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো আমরা গ নাম্বার। কারণ 19-এ আমাদের সৃজনশীল প্রশ্ন 3টি প্রশ্ন আছে। কতে বলছিল আমাদের কি মধ্যক নির্ণয় করো, মধ্যকটা দেখিয়ে দিলাম। খতে বলছে গড় নির্ণয় করো, সেটাও দেখানো হলো। এবারে গতে বলছে আমাদের কি সেটা দেখি। গতে বলছে প্রদত্ত উপাত্তের পাইচিত্র অঙ্কন করো বা পাইচিত্র আঁকো। তাহলে পাইচিত্র আঁকতে গেলে আমাদের কি করা দরকার সেটা কিন্তু গত দিনও সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। পাইচিত্র অঙ্কন করতে গেলে আমাদের টোটাল গণসংখ্যা ছাত্রী সংখ্যা কয়জন আছে? 50 জন। এই 50 জন ছাত্রীকে আমাদের কত ডিগ্রি কৌণিক পরিমাপে দেখাতে হবে? 360 ডিগ্রি কৌণিক পরিমাপে দেখাতে হবে। আর সেই 50 জনের মধ্যে আমাদের কে কত ডিগ্রির মধ্যে পড়বে সেই জিনিসগুলোকে আমাদের এখানে নির্ণয় করে আমরা তৈরি করব আগে। ঠিক আছে, এখন আমরা এটাকে আবার মুছে দিই। তাহলে এগুলি সবই মুছে দিতে হবে এখন। পাইচিত্রের জন্য আমাদের এগুলি এখন দরকার পড়বে না। পঞ্চাশ জন ছাত্রী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী হতে নিম্নে পাইচিত্র অঙ্কন করা হলো। নিম্নে পাইচিত্র অঙ্কন করা হলো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে পাইচিত্র অঙ্কন করবো। আর এটা কি খ না দিয়ে এটা হবে গ নাম্বার। তাহলে গ নাম্বারের জন্য আমাদের এই কাজগুলো হয়ে গেল। এখন এই গ নাম্বারের জন্য আমাদের যখন পাইচিত্রটা অঙ্কন করব তখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হবে আমাদের বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে (360 ডিগ্রি কৌণিক পরিমাপে মোট 50 জন ছাত্রীর উপাত্ত 50 জন ছাত্রীর উপাত্ত দেখাতে হবে। এখানে নিজের ভাষায় লিখতে পারো, এখানে এরকম লিখতে পারো বৃত্তের কেন্দ্রের কৌণিক পরিমাপ 360 ডিগ্রি। 50 জন শিক্ষার্থীর জন্য এই 360 ডিগ্রি কৌণিক পরিমাপে দেখাতে হবে, এই কথাগুলো লিখতে পারো। এখন 50 জন শিক্ষার্থীর জন্য আমাদের 50 জন ছাত্রীর জন্য কৌণিক পরিমাপ কত? 360 ডিগ্রি, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 50 জনের জন্য, জন ছাত্রী তো আমরা লিখছি বারবার, এখানে এত লেখার দরকার নাই ছাত্রী। তাহলে 50 জনের জন্য
কৌণিক মাপ (360°) সুতরাং এক জনের জন্য কৌণিক মাপ 360 নিচে 50 ডিগ্রি, 360° ভাগ 50, তাই না? এখন আমাদের উপাত্তের মধ্যে আমাদের কি দেওয়া আছে দেখো, গণসংখ্যা আছে 10 জন, 6 জন, না 5 জন, 8 জন, 11 জন, 15 জন, 8 জন, 3 জন, এরকম দেওয়া আছে না? তাহলে এখন লিখি, সুতরাং 5 জনের জন্য কৌণিক মাপ 360° নিচে 50 গুণ 5, ঠিক আছে? এখানে ডিগ্রি দেওয়ার দরকার নাই, সমান সমান, আচ্ছা ডিগ্রি দিয়ে দিলাম, সমান সমান এখানে কত হয় সেটা বের করি। 360 গুণন 5 ভাগ 50, 36°। এরপর আছে কতজন? 8 জন। 8 জনের জন্য কৌণিক মাপ 360 নিচে 50 গুণন 8 সমান সমান 360 গুণন 8 ভাগ 50 সমান সমান হলো 57.6°। এরপরেরটা আছে আমাদের, আচ্ছা আমি বইটা রেখে নিই। এরপরেরটা আছে আমাদের কতজন? 11 জন, 11, 15, 8, 3, আমি এখানে লিখে রাখি 11, 15, 8, 3, আমার সহজ হবে আর কি। তাহলে 8-এরটা বের করলাম। এরপর আছে আমাদের 11, তাই না? 11 জনের জন্য কৌণিক মাপ 360 নিচে 50 গুণন 11 সমান সমান কত হয়? 360 গুণন 11 ভাগ 50, 79.2°। এরপর আছে 15 জনের জন্য কৌণিক মাপ 360° ডিভাইডেড বাই 50 গুণন 15, 360 গুণন 15 ভাগ 50, 108°। এই তো, তারপরে আছে আমাদের কত? 8 জন। আবার সেই 8 জনের জন্য কৌণিক পরিমাপ 360 নিচে 50 গুণন 8, 8 দিয়ে তো আমরা একবার বের করছি, কত? 57 না? তাহলে 8 দিয়ে আমাদের যেহেতু একবার 57 আসছে, এখনও সেই 57ই আসবে। অঙ্কে কি 8 দুইবার আছে? 5 একবার, 8 একবার, 11 একবার, 15 একবার, 8, 3, হ্যাঁ। তাহলে এই 8-এর জন্য তো আমাদের সেই আগে আমরা 8 ডিগ্রির জন্য যেটা বের করেছিলাম 57.6, ওইটাই আসবে। এবার আসি আমরা লাস্ট 3 ডিগ্রি। 3 জনের জন্য প্রয়োজন 360° নিচে 50 গুণন 3, তাহলে 360 গুণন 3 ভাগ 50 সমান সমান 21.6°। এখন দেখো, আমার এখানে যে ডিগ্রিগুলো পেলাম, এই সবগুলোকে তোমার হলো কি না, কোথাও ক্যালকুলেশনে ভুল হলো কি না, সেটাকে যাচাইয়ের জন্য তোমরা কিন্তু একটা করতে পারো কি, এই সবগুলোকে একটু যোগ করে দেখতে পারো। যোগ করে যদি দেখো 360° হয়ে গেছে, তাহলে আমার ভিতরে কোথাও ভুল হয় নাই। আর যদি দেখো এখানে যোগ করে আমাদের একটু কম বেশি হয়ে গেছে কোথাও, তাহলে চিন্তা করতে আমাকে আরেকবার চেক করতে হবে, কোথাও না কোথাও আমি হয়তো বা ক্যালকুলেশনে ভুল করে ফেলছি। এখন এটাকে আমি দেখি আসলে ভুল করছি কি না। তাহলে এখানে আমি একটু যোগ করে দেখি, 36 যোগ 57.6 যোগ 97.2 যোগ 108 যোগ 57.6 যোগ 21.6 সমান সমান 360। তার মানে আমার সবগুলো যোগফল 360° চলে আসছে। অতএব আমার এখানে কোথাও ভুল হয় নাই। তাহলে আমাদের এগুলি কৌণিক পরিমাপগুলো আমরা দেখাইলাম, ঠিক আছে? এখন কৌণিক পরিমাপগুলো আমরা অঙ্ক করে বের করলাম, কিন্তু পাই চিত্র আমাকে বলছে তো কৌণিক মাপগুলো নির্ণয় করো, সেটা কিন্তু বলে নাই। আমাকে বলছে কৌণিক
মাপগুলোকে পাই চিত্রে উপস্থাপন করো। পাই চিত্র মানে একটা বৃত্ত চিত্রের মাধ্যমে আমাদের এটা দেখাতে বলছে। তাহলে আমি এই ডান পাশে আমার যে জায়গাটা আছে এখানে আমি বৃত্ত এঁকে এখানে দেখাই দিই। তার আগে আমি এটুকু যা আছে রইলো, এর পরবর্তীতে তোমরা নিচে করবে, কিন্তু আমার তো নিচে জায়গা নেই, আমি এই পাশে করে দেখাই। ঠিক আছে, এই ডান পাশটায়। তাহলে ডান পাশটা এখানে আমরা লিখব উপরে প্রাপ্ত কৌণিক মাপগুলো বা কৌণিক পরিমাপগুলো নিম্নে পাই চিত্রে দেখানো হলো। তাহলে এটাকে আমরা এখন পাই চিত্রে দেখাবো। এখন পাই চিত্র অঙ্কন করার জন্য তোমাদের একটা কি করতে হবে, কম্পাস নিতে হবে। এখন একটি পেন্সিল কম্পাস নিয়ে তোমরা ফার্স্টে করবে কি, এখানে একটি বৃত্ত অঙ্কন করবে। কিন্তু বৃত্ত অঙ্কন করার জন্য আমার এখানে যে কম্পাসটা আছে এই কম্পাস দিয়ে এটা আমি অঙ্কন করে দেখাতে পারি, কিন্তু সমস্যা হলো কি, এটা বোর্ডগুলো খুব সফট পিচ্ছিল, তো এটার মধ্যে সঠিক মতো অঙ্কন করা যায় না, এটা সরে নড়ে যায়। যার জন্য আমরা একটু অন্য প্রসেসে করি। তোমরা খাতায় কিন্তু ওই আমি যে প্রসেসটা এখন দেখাবো ওই প্রসেসটা খাতায় করবে না, খাতায় অবশ্যই তোমরা কম্পাস দিয়েই বৃত্তটাকে আঁকবে। ঠিক আছে, কম্পাস দিয়েই আঁকবে। কিন্তু আমি এখন তোমাদেরকে গতদিনও যেভাবে দেখিয়ে দিয়েছিলাম একটা চাঁদা দিয়ে একটা নতুন একটি টেকনিক দেখাইছিলাম, ঠিক এইভাবে আমি এখন দেখাচ্ছি। কিন্তু তোমরা কিন্তু এই কাজটা করতে যাইও না। কি করবে দেখো মনোযোগ দিয়ে। এখানে আমি চাঁদাটাকে ধরলাম, ঠিক আছে, ধরে আমার এইটা হলো কেন্দ্রবিন্দু, তাই না? এই আমার কেন্দ্রটা, এই যে একেবারে কেন্দ্র বরাবর। এরপর চাঁদাটাকে ধরে আমি এইভাবে একটি বৃত্ত এঁকে ফেললাম। এই পর্যন্ত আমি একটা বৃত্ত আঁকলাম। কিন্তু এটাই কিন্তু শেষ না, এটা কি অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে আমাকে পূর্ণ বৃত্ত আঁকতে হলে কি করতে হবে, এই বরাবর আবার আমাকে ধরতে হবে কম্পাসটা, চাঁদাটা। এই যে চাঁদাটা ধরলাম, ধরে দাগটা দিয়ে দিলাম, আমার একটা বৃত্ত হয়ে গেল। ঠিক আছে, আমি চাঁদা দিয়ে দুইবারে বৃত্তটা আঁকলাম, কারণ আমার বোর্ডের সমস্যার কারণে। কিন্তু তোমাদের তার ওইটা না, তোমরা কম্পাস দিয়েই বৃত্তটাকে আঁকবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি শুধু। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কৌণিক মাপগুলোকে একটি একটি করে দেখিয়ে দেব। তাহলে প্রথম কাজ হলো আমাদের এখান থেকে যে কোনো একটি রেখাংশ আমরা এঁকে নিলাম। আগে আমরা এখান থেকে এই কেন্দ্র থেকে এই বরাবর একটা দাগ দিয়ে নিলাম, আর এটাকে আমরা কেন্দ্রবিন্দু মানে ও বিন্দু, আর এখানে আমরা এ বিন্দু দিয়ে দিলাম। তার মানে এখান থেকে আমরা বৃত্তের পরিমাপগুলো বা কেন্দ্রের যে পরিমাপগুলো সেগুলো দেখাবো। আমাদের প্রথম কৌণিক মাপটা ছিল কত ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে প্রথম কৌণিক মাপটা যখন আমাদের 36 ডিগ্রি ছিল, এই যে বৃত্ত আমার কেন্দ্র, এই কেন্দ্র বরাবর এবং নিচের দাগ বরাবর আমরা এই বিন্দুটাকে বসাবো, এটাকে বসাবো। দেখো আমাদের এই যে দাগটা দিলাম সেই দাগটা বরাবর আমি এটাকে কেন্দ্র থেকে এটা বসালাম। ঠিক আছে, বসানো শেষ। এবার আমরা 36 খুঁজে বের করব। দেখো এখানে হলো 30, এখানে 35, আর এখানে 40। তাহলে 30 আর 35-এর পর এই যে এক ঘর দাগ, একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এই দাগ বরাবর আমি এখানে একটা ডট দিয়ে নিলাম। তার মানে এই যে আমার ডটটা পড়ছে, তাই না? এই ডট থেকে আমি কি করব, এখন এটাকে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে যে আমার কোণটা পেয়ে গেলাম, এটা কত ডিগ্রি, 36 ডিগ্রি। ঠিক আছে, 36 ডিগ্রি। এখানে আমাদের একটা কৌণিক মাপ পেয়ে গেলাম। কত ডিগ্রি এটা, একদম কত সহজে কিন্তু আমাদের হয়ে গেল 36 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি আবার করব কি, এই বিন্দু থেকে কত ডিগ্রি দেখাবো, 36 কিন্তু দেখানো হলো। এখন আমরা এই 36 থেকে আবার দেখাবো 57.6। তাহলে এখান থেকে আমরা 57.6 ডিগ্রি দেখাবো। তার মানে আমার চাঁদাটাকে ধরবো এই বরাবর, তার মানে এখান থেকে, এটা থেকে না কিন্তু। তাহলে এখান থেকে আমরা 57.6। তাহলে আমাদের 57 কোথায় আছে দেখো, এই হলো 50, এই হলো 55, 56, 57। তাহলে এখান তো দশমিকটা অ্যাকুরেট নেওয়া সম্ভব না। তাহলে আমাদের 57 বরাবর, 57 থেকে একটু দূরে নিয়ে নিলাম, 57 এবং 58-র মাঝামাঝি একটা বিন্দু আমিও যেখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এই বিন্দুটাকে আমরা যোগ করে দিই। আমি চাঁদা দিয়েই যোগ করি।
বারবার স্কেল ধরতে গেলে সময় লাগে। ধরলাম, ধরে আমি এটাকে যোগ করে দিলাম। যোগ করে দেওয়াতে এখানে আমাদের যে কোণটা পেয়ে গেলাম, এটা কত ডিগ্রি কোণ হয়ে গেল দেখো। আমাদের এখানে যে কোণটা হয়ে গেল এটা হয়ে গেল 57.6 ডিগ্রি। তার মানে 57.6 ডিগ্রি। আমার দুইটা অঙ্ক হয়ে গেল, কিন্তু দুইটা পার্ট। এবারে 3 নম্বরে বলছে আমাদের 11 জন, অর্থাৎ 79.2 ডিগ্রি। তাহলে 79 ডিগ্রি আমরা আগে নেই, তারপর সামান্য একটু বেশি নিব এখান থেকে, তাই না? এখান থেকে আমরা এই বৃত্তটাকে ধরবো, চাঁদাটাকে এখানে বসাবো। বসানোর পর এখান থেকে 79 ডিগ্রি, 79 ডিগ্রিটা কোথায় আছে খুঁজে বের করো। দেখো এখানে আমাদের এই হলো 80, 80-র এক ঘর আগে হলো 79। এই 79 বরাবরই আমরা নিয়ে নিলাম, সামান্য একটু হেরফের করে। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল আমাদের 79 ডিগ্রি, এবং এটাকে আমরা যোগ করে ফেলব। যোগ করে দিলে এখানে হয়ে গেল 79.2 ডিগ্রি। এবার এখান থেকে আমরা নিব কত ডিগ্রি? 108 ডিগ্রি। তাহলে বসায় আবার আমরা এখান থেকে বসাবো। এই যে বসালাম, বসিয়ে এখান থেকে আমরা গুনবো 108 কোথায় আছে, এখানে কত 70, 80, 90, 100, 110। তাহলে 110-এর চেয়ে 2 ঘর বাম দিকে থাকবে, তাই না? তাহলে 108 মানে কি, এখানে তো 110, তাহলে 109, 108 এই বরাবর। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা যোগ করে দেব। এখানে যোগ করে দিলে এটা হয়ে গেল কত আমাদের 108 ডিগ্রি। শেষ। এরপর আমাদের বলছে 57.6 ডিগ্রি। আবার তাহলে এখান থেকে আবার ওইদিকে নিয়ে যাব 57.6 ডিগ্রি। এখান থেকে আবার সেই 57 এই যে আমরা চাঁদাটাকে বসালাম কেন্দ্রবিন্দু বরাবর, বসিয়ে এখান থেকে 57, তাহলে দেখো 10, 20, 30, 40, 50, এই হলো 55, 56, 57, তাহলে 2, 57.6 মানে 57 এবং 58 মাঝামাঝি নিয়ে নিলাম, আর একটি পয়েন্ট নিয়ে নিলাম। এবারে এই পয়েন্ট দুটিকে আমরা যোগ করে দেব। এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, দেখো তাহলে হয়ে গেল আমাদের, এখানেও পেয়ে গেলাম কত ডিগ্রি? 57.6 ডিগ্রি। আর বাকি যেটুকু রয়ে গেল সেটা অবশ্যই 21.6 ডিগ্রি। এই বাকিটা অবশ্যই 21.6 ডিগ্রি। এখন সেটাকে আমরা পরীক্ষা করেও দেখতে পারি আমার 21 ডিগ্রি হলো কিনা আসলেও। তাহলে সেটাকে আমি একটু পরীক্ষা করে দেখি। দেখো তো আমাদের এখান থেকে এটা বসালাম, এখানে আমাদের কত 10, 20, 20-এর একটু পর হলো 21, তাই না? এখানে দাগ দিলাম, তাতে আমাদের দেখো একেবারে এখানেই পড়ে গেছে আমাদের কিন্তু 21 ডিগ্রি। 21-এর একটু বেশি, অর্থাৎ প্রায় 22, মানে 21.6। তাহলে আমাদের সবগুলো কোণ কিন্তু দেখানো হয়ে গেল। অর্থাৎ এখানে আমাদের শুরু করলাম 36 থেকে, যে এটা এখানে এটা লেখার উদ্দেশ্য আমরা এখান থেকে শুরু করছি 36 ডিগ্রি, 57.6, এভাবে আমাদের এগুলো দেব। তবে আমি এই চাঁদা দিয়ে যখন আঁকলাম, এটা তো অনেক থিকনেস অনেক বেশি, মোটা, পেন্সিলটাও আমার অনেক ডার্ক এবং মোটা। কিন্তু তোমরা যখন একদম সূক্ষ্ম পেন্সিল দিয়ে পরীক্ষাতে আঁকবে, তখন তোমাদের 1 ডিগ্রিও 0.5 ডিগ্রিও কম বেশি হবে না, অ্যাকুরেট একবারে চলে আসবে। এবং চাঁদা দিয়ে আমি যে বৃত্তটা আঁকছি এটার মধ্যেও আমাদের অ্যাকুরেট হয় নাই, এখানে কম্পাস দিয়ে আঁকলে একেবারে 100% অ্যাকুরেট হয়। তাহলে এইভাবে তোমরা যদি সূক্ষ্মভাবে আঁকো তখন দেখবে তোমাদের একদম অ্যাকুরেট চলে আসবে। আমার এখানে হয়তো বা 19-20 একটু হেরফের হতে পারে, কারণ কলম এবং এই কম্পাসে এই চাঁদায় যেটা হবে তোমাদের বাসার অরিজিনাল পেন্সিল, সূক্ষ্ম পেন্সিল এবং পেন্সিল কম্পাসের মাধ্যমে এতটা হবে না, অর্থাৎ হেরফের হবে না, 1% হেরফের হবে না, সেখানে হবে 0.2%, 0.3% হেরফের হতে পারে। যাই হোক, তাই সুন্দর করে এটা আমাদের হয়ে গেল। হওয়ার পর এই যে আমরা চিত্রটা আঁকলাম, চিত্র আঁকার পর নিচে আমরা এখানে লিখে দেব পাই চিত্র, এটা আমরা নিচে লিখে দেবো। শেষ। তাহলে আমাদের টোটাল নাম্বারটা কিন্তু তোমাদের এখান থেকে শুরু করে পুরাটা লিখবে, লিখে তারপর নিচে লিখবে এই অংশটুকু। নিচে আমার জায়গাটা আমি সাইডে দেখিয়ে দিলাম, অর্থাৎ তোমাদের কিন্তু পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ একটি অঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছুই দেখানো হলো তোমাদের খুব সুন্দর করে। কিভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি, মধ্যক, গড় এবং পাইচিত্র, 3টি জিনিসই কিন্তু দেখানো হলো। এর পরবর্তীতে আমরা আগামী ক্লাস থেকে তোমাদের শেখাবো আয়তলেখ অঙ্কন করা। আয়তলেখর ক্লাসটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে কিছু ব্যতিক্রমী কিছু
টিপস আছে, যে টিপসগুলো তোমাদের অবশ্যই জানা জরুরি, যেটা তুমি একদম প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি আবারও এখানে উপস্থাপন করব। তা যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।